কিন্তু আপনি এটা খেতে পারবেন না। এইটাই বড় দুঃখের বিষয়। হ্যাঁ, কিন্তু জামতলার বিখ্যাত যে জাম গাছ সেটা তো দেখলেনই। এখানে জাম গাছ, আম গাছ, তারপরে কুল গাছ হইতে এরকম আপনার অসংখ্য গাছ আছে, যা দেখলে মানুষের খুবই ভালো ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি দেখেন যে কত সুন্দর আমগুলা, ঠিক আছে? আপনি না দেখলে হয়তো আমি যদি আপনাকে অন্য কোথাও থেকে বলতাম আপনি হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু আপনি নিজে শতকে দেখতে পাচ্ছেন কত আম এবং কত সুন্দর। একটাই দুঃখ, সেটা হলো খাওয়া যাবে না। হ্যাঁ, এইটাই সেই ঐতিহ্যবাহী জামতলা, যেখানে হরিণ এবং বাঘের বিচরণ প্রচুর পরিমাণ। আমরা দাঁড়িয়ে আছি কটকার টাইগার পয়েন্ট নামক জামতলা দর্শনীয় যে স্থান জামতলা। জামতলা এলাকায় বন্যপ্রাণীর চারণভূমি, যেখানে উচ্চস্বরে শব্দ করে কথা বলা যায় না, যেখানে বন্যপ্রাণীর বন্যপ্রাণীদেরই বিচরণ ক্ষেত্র। এখানে অভয়ারণ্য, বন্য পশু পাখিদের জন্য, বাঘের জন্য যেমন অভয়ারণ্য, হরিণের জন্য তেমনি অভয়ারণ্য। এখানে রয়েছে সুউচ্চ 3 তলা বিশিষ্ট একটি টাওয়ার, ওয়াচ টাওয়ার, যেখানে উঠে আমরা একটু আগেই যে টাওয়ার থেকে আমরা দেখে এসেছি, যেখান থেকে দেখা যায় এখানে বন্যপ্রাণীদের অবাধ বিচরণ। এবং ঠিক সেই জায়গাটি, যে জামতলা যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা এসেছি। সেখান থেকে আমরা ঘুরে ঘুরে আজকের আপনাদেরকে দেখাবো যে জামতলার সেই মাঠ, যেখানে সুদূর, যেখানে দাঁড়িয়ে আমরা আছি এখন, সেই জায়গাটার নাম হলো জামতলা। জামতলা একটি উল্লেখযোগ্য সুন্দরবনের জায়গা। সেই জাম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অনেক পর্যটক আছে, অনেক দর্শনার্থীরা আসছেন এই জাম গাছটি দেখার জন্য। জামতলায় এই বিখ্যাত জামতলা, বিখ্যাত বীজ এটা বীজ একটি আছে। বিখ্যাত বীজ। জামতলার আরেকটু যদি আমরা পূর্ব দিকে আগাই, সেখান থেকে আমরা এই জামতলার থেকে আর হাফ কিলোমিটার যদি আমরা পূর্ব দিকে আগাই, আমরা বীজ দেখতে পাবো। সেই বিচে যাবার আগে এই জামতলা জায়গাটি যে কারণে পর্যটকদের কাছে এত আকর্ষণীয় এবং বিখ্যাত, এখানে দেখছেন আপনারা অনেক পর্যটক আছে, যাদের মধ্যে ক্ষুদে থেকে শুরু করে এবং দেশি বিদেশি বিভিন্ন সময় বিভিন্ন পর্যটকরা আসে। আমরাও যদিও তাদের মধ্যে একজন, তারপরেও আমরা আপনাদেরকে আরেকটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই জামতলা এসেছি এবং আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর আমরা চেষ্টা করব। পরবর্তীতে আবার কোনো এক সময় কখনো আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ। বলেন। আমরা যে জায়গাটা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এই জায়গাটি হলো কটকার একটি অভয়ারণ্য এবং কটকার তন্ময় টাওয়ারের সামনের অংশ, যেখানে একটা সুবিশাল মাঠ, এবং এই মাঠে অবাধভাবে বিচরণ করে বিভিন্ন বন্য পশু, বাঘ, হরিণ, শূকর। ইতিপূর্বেই আমরা এখানে একটা শূকর দেখতে পেয়েছিলাম, অসংখ্য হরিণ দেখতে পেয়েছিলাম এখানে আমরা। আজ এখান থেকে সুবিশাল এই মাঠ এবং এই বন্য প্রাণীদের জন্য পানি খাবার জন্য সুন্দর সুপ্রিয় পানির জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা পুকুরটি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই। আমরা এই পুকুরটির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন বৃষ্টি বিঘ্নিত এই মাঠ থাকার কারণে আমরা সুন্দরভাবে দেখাতে পারছি না, তারপরেও চেষ্টা করছি। আমাদের চতুর্দিকে একটা বিরাট মাঠ, এরকম মাঠের পরে আবার সামনে মাঠ আছে। এখান থেকে পূর্ব দিকে যদি আমরা যাই, সেখানে দেখা যাবে যে একটা সি বিচ আছে, যেখানে আমরা পর্যটকরা এখান থেকে বাঘ হরিণ দেখে এখান থেকে ওখানে গিয়ে আবার সি বিচে তারা বিচরণ করে আসতে পারে। আমাদের ঠিক সামনে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনারা, এবং পর্যটকরা যার পাশ থেকে যাচ্ছে, এবং এই পুকুরটিই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পুকুরটির কারণেই এই জায়গাটাতে হয়তো ঠিক যেমনি বাঘ, হরিণ এবং পশু, এরা এই পুকুরে দেখছেন আপনি অসংখ্য, এই এই যে এখানে যেভাবে দেখা যাচ্ছে যে হরিণের পাড়া, শূকরের পাড়া, বাঘের পাড়া, পায়ের ছাপ, পায়ের চিহ্ন, এই পুকুরটাকে কেন্দ্র করেই কালো কালো যেগুলো হরিণের বীজটা। এবং এই কালো কালো যেগুলো আমরা দেখছি, আমরা এগুলা হরিণের বীজটা বা পায়খানা যেটাকে বলি আমরা, ঠিক সেটা। এবং এই পুকুরটিতেই মিষ্টি পানি। এখানে পানিটা একটু আমরা পানিটা টেস্ট করে দেখতে পারি আসলে মিষ্টি না লবণাক্ত। আপনারা জানেন সুন্দরবনের এবং সাগরের সমস্ত পানি সব সময় পিওর পানি। হ্যাঁ মিষ্টি পানি। ইচ্ছা করলে আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক মিষ্টি পানি। যেখানে এখানে পশুরা এবং পাখিরাও এই মিষ্টি পানিটা এখানে খায়। যদি আমার পেটে পানি চলে গেল, পশুরা যে পানি খায় সেই পানিটাই আবার খেলাম, কোনো সমস্যা না হয়ে যায়। তারপরে আশা করি হবে না, যেহেতু এটা একটি মিষ্টি পানি। হ্যাঁ, এবং এটা সম্পূর্ণ মিষ্টি পানি।
এই পানিটাতেই এখান থেকে কোনো এক সময় সরকার পশু পাখির কথা চিন্তা করে এবং অভয়ারণ্যের কথা চিন্তা করে এই জায়গাটিতে একটা বিশাল ফাঁকা জায়গা এর মাঝখানে এই জায়গাটাতে পুকুর কেটেছিলেন এবং এই পুকুরের পানি খেয়েই আমরা এখানের পশু পাখি তাদের জীবন ধারণ করে। এক সময় যখন সুপেয় পানির ব্যবস্থা ছিল না তখন মানুষও এখানে যারা আসতো তারা এই পানি খেয়ে এখান থেকে তাদের তৃষ্ণা নিবারণ করত। আমরা ঠিক এখান থেকে দেখতে পাচ্ছি একটু পশ্চিম দিকে গেলে সোজা পশ্চিম দিকে গেলে অনেক উঁচু একটা টাওয়ার, আমরা ওই জায়গাটাতে যাব। ঠিক আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম। আপনি এখানে বসে যান স্যার। চান্দু ভাই, আপনি 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 তো সুন্দরবনে ব্যবসা করেন কত বছর যাবত? চান্দু ভাই না মামা বলো। 30 বছর। 30 বছর যাবত ব্যবসা করেন? তা 30 বছরে আপনার কি কাজ করেন এখানে? আপনি 30 বছর যাবত? আমি অফিসের কাজ বাজ করি, ওই জেডি কাজ করি, অফিসের ঘরের কাজ করি। তারপর আমার গোলপাতার নৌকো আছে, সিজনালি ব্যবসা করি গোলপাতার। আচ্ছা, এই ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা করতে গিয়ে বা সুন্দরবনে কাজ করতে গিয়ে আপনার কখনো কোনো সমস্যার মধ্যে পড়ছেন? এরকম কোনো বিপদে পড়ছি। কি ধরনের বিপদ পড়ে আপনার? ওই ডাকাইতেন। ডাকাতের মধ্যে পড়ছেন? কোথায় পড়ছেন এটা? এই পড়ছি আমরা কস্তুরো বই পড়ছি, 7 দিন আটকাই রাখছিল। কস্তুরা কি এটা? খাওয়া এটা কোথায়, কোন স্টেশন? এটা হইলে আমরা এটা কটকার আওতার ভিতরে। কটকার কি পড়ছিলেন, কি হয়েছিল ঘটনাটা? ওই গোলপাতার নৌকো দিয়ে নিয়ে গেছে। নিয়ে যে কি করলো আপনাকে? টোটাল ঘটনাটা দিয়ে বলেন তো। মারদের দিয়ে অনেক টাকা পয়সা নেয়, 60,000 টাকা নেয়। শুধু টাকা নিয়েই ছেড়ে দিয়েছে? মারছে কিরকম আপনার? মারছে অনেক, 2 দিন যাবত মারছে। কয়দিন আটকে রাখছেন? 7 দিন। আপনার কোনো সমস্যা হয়েছিল ওই মারায় কোনো? মারা আমি হাসপাতালে ছিলাম প্রায় 1 সপ্তাহ মতো। এক সপ্তাহের মতন? রামদে। হাত পা ভাঙেছিল এরকম কোনো ঘটনা ঘটে না? না, আমি আর এছাড়া আমি জঙ্গলের ভিতরে কোনো বিপদে পড়েন না কোনো সময়? করছি, ওই লোক না ছিল, বাঘ এক্সিডেন্ট করছিল ছাড়াই। সেটা একটু বলেন তো আমাদের কাছে, কারা অ্যাক্সিডেন্ট করছিল? জানলে আমার জানলে থাকে। জালিয়ে থাকতে কি হয়েছিল এটা বলেন তো? ওই মাছ ধরার সময় জাল কোপার সময় নিয়ে গেছে। নেছে কে, কীভাবে বাঘে আপনি নিয়েছে। জানেন? বাঘে। ঘটনাটা কি দেখছেন আপনি চোখে? না, আমি সাথে আর কি ছিলাম না, আমি একটু দূরে ছিলাম। পরে আপনি কি দেখছেন? পরে আইয়া আমি নিজেই আনছি। কি দেখলেন গিয়া? যাই আমি সুন্দরবনে পাইছি, যাই আমি এই পর্যন্ত এইটু খাই বেলাইছে, আর দোকানে এরকম আছে, ঠ্যাংটা জায়গা নিয়ে আছে, এই অবস্থা যাই আর কি নিয়েছি। বাঘ ছিল তখন সামনে? সামনে ছিল, আমরা যাওয়ার পরে বাদ সরে গেছি। বাঘ ঘুরে সরে গেছে? কোনো তো আর বেঁচে নাই? বেঁচে তো আর নাই? না হলো না, এই পেয়ারা ভুলটির কিছু নেই, সব খেয়ে ফেলছে? সব খাই গেছে। আপনি ফরেস্টে জব করেন? হ্যাঁ, কত বছর যাব? আমি আজকে 14 বছর। 14 বছর। এখানে আসছেন কত বছর? এখানে আসছি 1 মান্থ সামথিং। এক মাসের বেশি হয়েছে আপনার? এক মাসের বেশি হয়েছে? সামান্য বেশি। সামান্য বেশি হয়েছে। তো এই এক মাসে কটকা সম্পর্কে আপনি ভালো কিছু জানেন? আসলে কটকা যে আমি এখানে আমার নতুন, আমি এসেছি আমার নতুন কর্মস্থল। এছাড়াও আমার চাকরির শুরু থেকেই কটকায় অনেকবারই আসার হয়েছে, আমার সৌভাগ্য হয়েছে। আমি কটকাতে অনেক ফরেনারদের সাথেই এক্সপার্ট গাইড হিসেবে আসছি। ফরেনার এসকর্ট গাইড হিসেবে বিদেশি ফরেনাররা এখানে আসে? বিদেশি ফরেনাররা কোন কোন দেশে আসে এরা এখানে বেশিরভাগ? আমাদের সমগ্র বিশ্ব থেকেই আমাদের এই যে সুন্দরবনকে পর্যটকরা এখানে আসেন সুন্দরবনকে দেখতে, এবং সুন্দরবনকে আসলেই তারা অনেক এনজয় করে। কি এনজয় করে সুন্দরবনে? এখানে কি আছে? সুন্দরবনে তো আমাদের বাংলাদেশের এই কটকায় এসে তারা কি দেখে? আমি বলছি, আমাদের বাংলাদেশের যে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা বিশ্বখ্যাত এবং বিশ্বের সমগ্র জায়গায় সমাদৃত বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারটা। তো এবং আমাদের যে আপনি দেখবেন যে আমাদের যে সুন্দরবনটা, সুবিস্তৃত সুন্দরবন, এখানে অসংখ্য নদী নালা খাল বিল রয়েছে। আর আমাদের সুন্দরবনটাই হলো বাংলাদেশের সর্বদক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরের
তীর ঘেঁষে যাওয়া। আপনি হয়তো দেখতে পারবেন যে এখানে অনেক হরিণ আছে, ওয়ার্ল্ড বি যেটাকে আমরা বুনো শুয়োর বলি, তারপরে বানর আছে, অনেক অনেক প্রজাতির পাখি আছে। কটকার কি বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা কটকা- অন্যান্য পর্যটন কেন্দ্র কটকা- থেকে কটকা- ব্যতিক্রম? কটকার বিশেষ বৈশিষ্ট্যটা হলো এরকম যে এখানে আপনি দেখছেন অসংখ্য কেওড়া গাছ। এই কেওড়া গাছের যে পাতাটা ঝরে পড়ে, এটা হরিণের প্রধান খাদ্য। এটাই হরিণের, আমাদের এই কটকার যে হরিণের প্রধান খাদ্য। আর আপনি হয়তো দেখতে পারবেন, লক্ষ্য করলেই দেখতে পারবেন যে যার জন্য অজস্র হরিণ, এখানে অজস্র হরিণই দেখা যায়, কারণ পর্যাপ্ত খাবার রয়েছে হরিণের জন্য। কটকায় আসলে দেখার মতো, সবকিছুই দেখার মতো। উপভোগ কটকার করার এই যে সামনে যে সমুদ্র, হ্যাঁ, আপনি এই এখান থেকে, সমুদ্রে এটা হলো অফিস, এটা হলো অফিস। এখানে টাইগার টিলা আছে, ফুড ট্রেল আছে। আপনি ফুড ট্রেল দিয়ে যখন ফুড ট্রেল ধরে যখন হেঁটে যাবেন, সামনে দেখতে পারবেন যে দুপাশে অজস্র হরিণ দেখা যায়। তারপরে ওয়াইল্ড বি, যেটাকে আমরা বুনো শুয়োর বলি। এখানে কখনো বাঘ দেখা যায়? হ্যাঁ, হুম? এখানে অনেক দুই বাড়ি। একদিনে কোনো বাঘ দেখছেন আপনারা? না, দু একদিনে দেখা যায়নি, তবে দু একদিনে বাঘের গর্জন শোনা গেছে এবং পায়ের ছাপ তো আমরা যখন টহলে বের হই, মানে হাঁটা টহল, যেটাকে আমরা হাঁটা টহল হিসেবে বলি। আমাদের বিভিন্ন রকমের টহল হয়, বিভিন্ন রকমের অপারেশন হয়। তো আমরা যে হাঁটা টহলটা করি জঙ্গলের মধ্যে, যে কোনো দুষ্কৃতিকারী অস্ত্র থাকে সাথে তখন হ্যাঁ, আপনার? আমাদের সাথে আর্মস অ্যামিউনিশন সবই থাকে। কখনো কোনো দুষ্কৃতিকারী ডাকাতদের এটা এটা সম্মুখীন এটা- হয়েছে? এটা বলতে গেলে অনেক সময় লাগবে। দুষ্কৃতিকারীদের সামনাসামনি যুদ্ধ অনেক সময় হয়ে পড়ে। তাইলে পর্যটকদের জন্য এটা কি সমস্যা না? আমাদের পর্যটকদের জন্য কোনোই সমস্যা না, কারণ আমাদের বাংলাদেশ বন বিভাগ পর্যটকদের জন্য মানে যথেষ্ট নিরাপত্তা বিধান করে আছে। দেশি বিদেশি যে কোনো হ্যাঁ, পর্যটকদের কি দেশি- আপনারা সমান গুরুত্ব দেন? দেশি বিদেশি সব ধরনেরই পর্যটকদের জন্য সমান সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। আচ্ছা, এখানে আপনাদের সাগরের তীরে, একদম সাগরের কোন দেশে এই জায়গাটায় অফিসটা হওয়ার কারণ কি? এই জায়গাটা দিয়ে কি রকম দেখুন, প্লেসটা? এই জায়গাটা এটা হলো যদি কোনো অবৈধ বোট, অবৈধ ট্রলার এই নদীর মধ্যে প্রবেশ করে, এটা একটা মোহনা আপনি বলতে পারেন। এই মোহনা থেকে এটা আমরা দেখতে পাবো যে কেউ প্রবেশ করলো কিনা, কেউ আমাদের মধ্যে অবৈধভাবে প্রবেশ করলো কিনা, কেউ কোনো হরিণ শিকারী বা অবৈধ মাছ শিকারীরা সুন্দরবনের মধ্যে প্রবেশ করলো কিনা, এটা আমরা দেখতে পারি বা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। আপনার নাম তো ইউনুস ভাই। ইউনুস ভাই, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, এই যে এখানে যে সাগরের কথা শুনছিলাম, যে জায়গা নাকি গভীরতা অনেক বেশি, এই ব্যাপারে আপনার কি ধারণাটা কি, কতটা গভীরতা আছে? আসলে কতটা গভীরতা আছে এখানে আমি ঠিক বলতে পারবো না। বলতে পারবো মানে পৃথিবীর যত মানে সাগর গবেষক আছে তারাই বলতে পারেন, আমি বলবো কিভাবে। তবে এইটুকু জানি, যারা সাগরের পানি মাপে বা নদীর পানি মাপে, তাদের মুখ থেকে শোনা গেছে যে পৃথিবীর সবচেয়ে গভীর সাগর বাংলাদেশে এবং কটকার কাছেই। এখানে পানি কত কিলোমিটার দূর এখান থেকে? আসলে কত কিলোমিটার এই মুহূর্তে আমি বলতে পারবো না, কটকা তবে এই অফিস থেকে কত কিলোমিটার হতে পারে? সেটাই বলতে পারতেছি না কি কত কিলোমিটার দূরে আর কি। তবে এই বর্ষার সামনে কটকা এরিয়ার পৃথিবীর সবচেয়ে গভীর সাগর সেটা হলো বাংলাদেশে, কটকা এরিয়ার মধ্যে? এটা কটকা এরিয়ার মধ্যে? এই কটকাটা কি বাগেরহাট ডিস্ট্রিক্টের, বাগেরহাট রেঞ্জের মধ্যে? বাগের ডিভিশনের মধ্যে। আর এটা কোন রেঞ্জ? সুন্দরবনে শরণখোলা রেঞ্জে। শরণখোলা রেঞ্জে আপনি কত বছর চাকরি করতেছেন? 3 বছর। 3 বছর হয়েছে আপনি চাকরি করেন এখানে। এর আগে কোথায় ছিলেন? চাঁদপাই রেঞ্জে। চাঁদপাই রেঞ্জে তো সুন্দরবনের ভিতরে। হ্যাঁ, তো সুন্দরবনের ভিতরে আপনি চাকরির বয়স কত আপনার? 28 বছর। 28 বছরে আপনি কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, বহুবার। কি ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন? বলতে মনে করেন আমরা জঙ্গলে হাঁটা দিতে সময় বা বিভিন্ন টবের সময় বাঘের মুখোমুখি, বাঘের মুখোমুখি, দুষ্কৃতীদের মুখোমুখি, তারপরে নদীতে ঢেউ, আর তারপরে আমার এমন এক সময় হয়েছিল যে আমি একটা নদীতে পড়ে গেছি। সেই সময় আমি যখন ডুবে যাই তখন আমার 2 পাশে নদীতে নামছে, এরকম পরিস্থিতির শিকার। কুমিরের মধ্যে? হ্যাঁ, কুমির। তা জলে কুমির, ডাঙ্গায় ডাকাত, আবার বনে বাঘ, আপনার এর মধ্যে কি করে থাকে? আপনাদের কি অস্ত্রই একমাত্র ভরসা না আরো কিছু আছে? অস্ত্র তো ভরসা আছেই, তারপর আমাদেরকে সবসময় কেয়ারফুলি থাকতে হয়, দুশ্চিন্তায় থাকতে হয়।
দুশ্চিন্তার ভিতরে থাকতে হয় আপনাদেরকে সব সময়ের জন্য। তা আপনারা এটা অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এটা ঝুঁকিপূর্ণ এরিয়া? ঝুঁকি বলতে পুরো সুন্দরবনে ফরেস্ট বিভাগ, বন বিভাগের জন্য ঝুঁকি। এখানে সাপ, বাঘ, কুমির, হ্যাঁ, বনদৃশ্য, এরকম নানান প্রাকৃতিক সমস্যা, বহু ধরনের সমস্যা আছে। তারপরে অনেক সময় আমাদের এই মানে বাজার, খাওয়া দাওয়া, এগুলো অনেক সময় হয়ে যায়, মানে আনা নেওয়া। এতটা ঝুঁকিপূর্ণ এরিয়ার মধ্যে পর্যটকরা আসতে কি সাহস করবে? পর্যটকের জন্য ওদের জানাই, ওরা তো সীমিত সময়ের জন্য আসে, আর ওরা যখন আসে তাদের ওই ধরনের প্রবলেমগুলো থাকে না, তাদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা থাকে, আর তাদের কোনো খাওয়া দাওয়া এগুলোর কোনো সমস্যা হয় না। এগুলো কি নিয়ে আসতে হয়? হ্যাঁ, ওরা ওগুলো নিয়ে আসে সব। তা আপনি কখনো কোনো ডাকাতের সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, কি ধরনের আপনার এই সমস্যা করছিলেন? আপনি কোন ধরনের ডাকাতের কাছে পড়ছিলেন এরকম কিছু? আসলে বড় ধরনের কোনো আমরা যখন ট্রলার সময় ওদের সামনাসামনি পড়ে, তখন ওরা আমাদের সাথে গোলাগুলি করে, আমরা তখন গোলাগুলি করি, তখন এই ধরনের সমস্যাগুলো হয়। আপনাদের মধ্যে ফরেস্টের কোনো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম? হ্যাঁ, হয়েছে। হয়েছে। আর ওরা মারা যায় না এরকম কোনো ঘটনা? হ্যাঁ, হয়তো যায়, কারণ গোলাগুলি হলে জঙ্গলে তো কিছুটা হইতেই পারে। আচ্ছা, এ তো গেল ডাকাতের কথা। আপনি বাঘ তো একটা মানে মাংসাশী প্রাণী, এরা তো মানুষ দেখলে হিংস্র হয়ে ওঠে। তা কখনো এরকম বাঘের কোনো ঘটনা আপনার মনে পড়ে, যে ঘটনা আপনার মনে পীড়া দেয় বা নাড়া দেয় বা আপনার কষ্ট লেগেছিল অনেক বেশি, এরকম কোনো ঘটনা আপনার মনে আছে? বাঘের অনেক ঘটনাই আছে। সুন্দরবনে যারা জেলে বাউলি ছিল, একসময় অনেক জেলে বাউলিরা সুন্দরবনে কাজ করতো, সেক্ষেত্রে যাই অনেক বাঘে মারি ফেলায়, আহত করে। হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো অনেক মানে বেদনাদায়কই। হ্যাঁ, যারা মরে যায়। আর উল্লেখযোগ্য একটা ঘটনা, আপনি উল্লেখযোগ্য কোনো ঘটনা আপনার এই মুহূর্তে স্মরণ পড়ে? বাঘে যাদের অ্যাক্সিডেন্ট করে, তারাও আরো আসলে দুনিয়াতে ঠিক সুন্দরভাবে বাঁচতে পারে না, অনেক কষ্ট করে জীবন কাটায়, কারণ বাঘের অ্যাক্সিডেন্টটা অনেক হয়, মানে রিস্কি হয়। হ্যাঁ, এগুলো ট্রিটমেন্টও ভালো করা যায় না। তারপরে সুন্দরবন থেকে দেখা যায় নিয়ে বাঘের থেকে বাঁচাই নিল, হ্যাঁ, কিন্তু হাসপাতালে বা চিকিৎসা নেওয়ার সময় দেখা যায় সে মারা গেল, এরকমও হয়। এরকম কোনো ঘটনা আপনার থাকাকালীন আমি দেখলাম, হ্যাঁ, বিজয় স্টেশনে থাকাকালীন আমি দেখলাম যে দিনের বেলায়, হ্যাঁ, কিছু লোক জঙ্গলে মাছ মারতে যাচ্ছিল। মাছ মারতে যাওয়ার সময় আপনার ওদেরকে পথেই বা ওরা ফাটা পথে মাছ মারতে যাচ্ছিল, তখন বাঘে পথে আক্রমণ করে। বাঘে পথে আক্রমণ করার সময় এরকম এক পর্যায়ে একটা ছেলেকে বাঘে আক্রমণ করলো। এক পর্যায়ে কিন্তু লোকজনরা তাকে বাঘ থেকে রক্ষা করে, কিন্তু রক্ষা করে তাদের বাড়িটা ছিল সুন্দরবনের খুব পাশেই। কিন্তু বাঘের গর্জন শুনে ওর আম্মা যখন বাড়ি থেকে মানে তার ছেলেটা বাঘে অ্যাক্সিডেন্ট করেছে এরকমটা মনোভাব করে সে বাড়ি থেকে দৌড়ে জঙ্গলে মানে দিয়ে গেছে। হ্যাঁ, ছেলের টানে আর কি। কিন্তু এক কথা দেখা গেছে যে অন্য তার সাথে লোকজনরা ছেলেটাকে উদ্ধার করতে পারছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার মাকেই বাঘে নিয়ে গেছে এবং তার মাকে বাঘে নিয়ে মারি ফেলেছে। পরে আমরা আবার আমাদের ইয়ে থেকে যাই, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোকজন যাই, তার লাশ উদ্ধার করে। আরো অসংখ্য বাঘের কাহিনী আছে, আরো অনেক অবস্থা এরকম আপনার সামনে। হ্যাঁ, এরকম বাঘে দেখা যায় আমাদের কুল পতার লোক মানে বাঘে নিয়ে গেছে, আমরা যাই দেখি যে বাঘে বসে বসে খাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক টুলি করে তারপরে বাঘটাও খাচ্ছে, সবাই তার লাশ উদ্ধার করেছি। সাধারণত মানুষ অ্যাক্সিডেন্ট যখন বাঘে করে তখন সেখান থেকে বাঘ সরতে চায় না, আর সেই লাশ উদ্ধার করা অনেক রিস্কি হয়ে যায়। তখন কিভাবে উদ্ধার করলেন? তখন ওই যে ব্ল্যাঙ্ক ট্যাঙ্ক ফায়ার করতে হয়, ব্ল্যাঙ্ক ফায়ার করে আগে বাঘকে সরাই নিতে হয়, সরাই নিয়ে অনেক সতর্কতার সহিত মানে লাশ নিয়ে আসতে হয়। আচ্ছা, ধন্যবাদ। তখন আবার সিটিয়ারের আমি ছিলাম, সিটিয়ারের সময় বিল্ডিং বিধ্বস্ত হয়ে গেছে। উপরে আপনার ফাইনাল ওয়ালটা ছিল না, ফ্লোরটা ছিল। আমার থাকতেছি একটু কোনো মতে সাপোর্ট নিয়ে। একদিন রাত্রে আমাদের সিনিয়র ভাই আছে আব্দুল মান্নান নাম, তো ওই আমরা বারান্দাতে ছিল, মাথায় শুয়ে গেছে একটু বলতেছে দুই দিন আমার শরীর, আমি ভয় পাইতাম না, পানি আসছে ভয় লাগে না বললাম আছে ধর বেটা বাঘ আসবে, বাঘে খাই নাকি বাঘ আসবে। আমি ওই ভিতরে একটু বসে এটা বলে আমার দুজন খাটে ছিলাম। এরপরে ওই ফোন করতে রাত 11টা 11:30 বাজে, 11:30 বাজে ও একটু ধূমপান করে শুরু হয়েছে, ঠান্ডা। ও ওই সিগারেটের ঘুরে ফেলতে দেয়, এই চোখেটা ছিল ভাঙে ছিল, একটু শব্দ মরতেছে সিগারেট করে এই পাঁচটা ফেলাতে দেয়, দেখা যায় বাঘ ওই আসি গেছে তার সামনাসামনি একেবারে।
ওই সিঁড়িতে উঠছে ভাইয়া, বাঘ দেখে মানন মেরে তো লাভ দিয়ে পড়লি বাবা তো তাদের খাটে তলে ঢুকছে যেমন খাবার না তো। এখন ঢোকার পর আমাকে সাইকেল ছিল পাশে আর চেষ্টা ছিল, ওরা তো ভয় বাঘ এই জায়গা গেল আমরা দেখা সাইকেল আর আমরা চিৎকার, আমি ঘরের ভিতরে উঠছি লাভ দিয়ে, আমার পাশে একটা ভাই ছিল আসাদ নাম, সেভাবে উঠে দরজা দরজা আটকাচ্ছে। আর সাইকেল করে যে দরজা দৌড়ে দরজা ঠেলে ঢোকা, সাইকেল ঠেলে ঢোকবে আর ও আটকাই। আমি তখন ওইটা চোখে বসে ঘুম চোখে ব্যাপার কি ডাকাইতে আসলো না কি, তাই বললো যে না কোনো কথা না, সাইকেল কথা আসতে কথা না, তাহলে দুইজন ঠেলে মুখ অফ, সাইকেল ঢোকার জন্য ঠেলে আর আসাদ ভিতরে ঢুকতে দেবে না, দাদা আটকে রাখে। এক পর্যায়ে সাইকেলটা করে সাইকেল গায়ে ঢুকে আপনি আসাদের হাতটা ধরেই টানতে পারি নিয়ে আসতে বাঘে, না সাইকেল পারি যে আসাদ ভাই বাঘে ওই মানার বাড়ি লই গেছে এই দেখে, কিন্তু সে মুখ দিয়ে বলে মুখে সাউন্ড আসে না, তুমি সব ঠিক আছে কিন্তু মুখ দিয়ে সাউন্ড বেরিয়েছে না, কারণ জোর করে আসাদ টানে সাইকেল আসাদ আসবে, আসাদ টানি নিয়ে আসতে। আমি খাটের বসা চলতে হবে যে আমার ডাকাইতে আসছে, আমি বাঘ দেখে বসছিলাম ডাকাইতে ডাকাইতে মারপিট করা শুরু করছি। তাই নিয়ে সামনে যাই ধরে আমাকে পাশে একটা সাপ্লাই ছিল লঞ্চ, আমার অফিসার ছিল লঞ্চে থাকতে হতো, লঞ্চে সাপ্লাই সাপ্লাই বলতে বাগাইছিল এই সামনে বেরিয়ে দেখে যে লোকজন আইছে তাদের বাগাই চলে গেল, দেখে যে নামে তাজা পাড়াই গেছে, সামনে জেলে ছিল বলছে সারে বাগাই যায় যায় যায়। এই যে একটা ইতিহাস মানে সে সাইফুল এত ঘন্টা রয়েছে, সে ঢাকা বাড়ি তার 10-12 খালি চলে গেছে হারবাড়িয়াতে। হারবাড়িয়া 11 সালে ঢাকা থেকে এক সাংবাদিকরা প্রতি সুন্দরবনে ঘুরতে এসে হারবাড়িয়া গেছে। হারবাড়িয়া নাম কি ওই সাংবাদিকের মনে আছে? আমার নামটা মনে নাই। উনি আসছিলেন কোন পত্রিকা? ওনার ওয়াইফ এবং ওনার একটা মেয়ে কলেজ স্টুডেন্ট, দুইজন আসছিল। দুইজন আইসা ওদের সাথে আবার একজন স্কট ছিল, আমাদের লোক। ওরা হারবাড়িয়া থেকে ঢুইকা আপনার ওখানে একটা অফ টাওয়ার আছে, অফ টাওয়ারের পাশে তখন জঙ্গল বেশ শীতকালে তো অনেকটা শুকনো হয়ে থাকে। ওরা বললো যে কি আমরা একটু জঙ্গলের ভিতর দিকে যাবো, এই বলে অফ টাওয়ারের পাশ থেকে নাই ভাই সামনে মনে হয় হয়তো 20-30 ফিট এতটুকু ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে এখন দেখে যে কি সামনে একটা বাঘ ঘুমাচ্ছে। হ্যাঁ, তো ওদের কেউ একজন বাঘটাকে ঘুমাচ্ছে দেখে বলতেছে একজন বলতেছে এই যে বাঘ, হ্যাঁ এই যে বাঘ যখন বলছে তখন বাঘ ঘুম থেকে উঠে আপনার দাঁড়াই গেছে অলরেডি। দাঁড়াই ওদের দিকে যখন তাকাইছে মানে একটা বাঘে হয়তো মনে করছে যে এমন হইতে পারে যে এরা তো আমাকে আক্রমণ করতে আসে, তখন বাঘে একটা বিকট চেহারা আছে যে যারা যে হাম এরম করে উঠছে ওদের সামনে, করার সাথে সাথে ওরা একেবারে মানে পিছনে পড়ে দৌড়। কিন্তু তাদের যে মেয়েটা ছিল কলেজের স্টুডেন্ট ছিল মেয়েটা, এই মেয়েটা ওখানে মানে ঘুরে পড়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ অজ্ঞান হয়ে সে ওখানে ঘুরে পড়ে গেছে। ঘুরে পড়ে যাওয়ার পরে কিন্তু তার মা এবং বাবা দুইজনে তাকে ওখানে তারা পিছনে ব্যাক করে দৌড়ে আমাদের অফিসে চলে আসার পরে কিন্তু তাদের মেয়ে যে ওখানে থেকে গেছে সে যে আসতে পারে নাই এই ঘুষজ্ঞান তাদের ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের যে আসমান যে ছিল তখন সে মানে কয়েকটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো। ওই সময় আরো 5টা গ্রুপ টুরিস্ট ওখানে ছিল। হ্যাঁ, তো 5টা গ্রুপের সাথে স্কোর ছিল, সবাই সব থেকে একটা মানে গুলির শব্দ শুনে সবাই গুলি করছে। গুলির শব্দে তখন বাঘ ওখান থেকে সরে গেছে। সরে যাওয়ার পরে মেয়েটাকে ওখান থেকে পরে আমাদের লোকজন যাইয়ে ধরাধরি করে নিয়ে আমাদের অফিসের বারান্দে নিয়ে আসছে। সে সুস্থ হইতে মানে তার জ্ঞান ফিরিয়ে আসতে নাহলে 2 ঘন্টা সময় লাগবে, এরকম বয়সে পাইছে। এবং তার সবচেয়ে বড় জিনিস হলো যে বাঘের সামনে পড়ে তার মা বাপ তার সন্তান যে রাখিয়ে চলে আসছে, একমাত্র সন্তান, সেই সম্বন্ধে তাদের কোনো মানে খুশি ছিল না। এবং মানে তারা মানে বলতেই পারতেছে না যে আমাদের সাথে আমাদের মেয়েটা ছিল সেই কোথায়, এই কথাটা পর্যন্ত তারা বলতে পারে না।